মালিক। রবীন্দ্রনাথ ঠাকুর, ডি.এল. রায় এবং কবি নজরুল ইসলামের সকণ্ঠে গাওয়া অনেক গান রেকর্ড করেছিল এই কোম্পানি। এছাড়া তিনি ভারত বিখ্যাত কুন্তলিন তেল ও দেলকোষ তেলের আবিষ্কারক ছিলেন। কবি রবীন্দ্রনাথ ঠাকুর তার এই তেলের একটি বিজ্ঞাপন লিখে দিয়েছিলেন, কেশে মাখো কুন্তলিন, রুমালিতে দিলখোস, পানি খাও তাম্মুলিন, ধন্য হোক এই চেম্বস। এবং তিনি সর্বপ্রথম শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে তার মন্দির গল্পটির জন্য পুরস্কৃত করে তাকে সাহিত্য চর্চায় অনুপ্রাণিত করেছিলেন। হেমেন্দ্রমোহন বসু মশুয়ার বিখ্যাত জমিদার উপেন্দ্র কিশোর রায়বাহাদুরের ভগ্নী মৃণালিনী দেবীকে বিবাহ করেছিলেন। তার পুত্র নিতিন বোস ছিলেন একজন খ্যাতনামা চিত্র পরিচালক। আনন্দমোহন বসুর ভ্রাতা মোহিনীমোহন বসু জগদীশচন্দ্র বসুর অপর ভগ্নীকে বিবাহ করেছিলেন। তার ছেলে দেবেন্দ্র মোহন বসু উপমহাদেশের প্রথম পরমাণু বিজ্ঞানী। পদার্থ বিজ্ঞানে পিএইচডি লাভ করে পরমাণু বিষয়ক গবেষণার স্বীকৃতিস্বরূপ সুইডিশ রয়্যাল বিজ্ঞান একাডেমি থেকে তিনি স্বর্ণপদক লাভ করেন। কলিকাতা বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন অধ্যাপনার পর তিনি তার মামার প্রতিষ্ঠিত বসু বিজ্ঞান মন্দিরের অধ্যক্ষ হিসেবে বাকি জীবন দায়িত্ব পালন করেন। ইটনা উপজেলার দুইটি গ্রাম সহিলা নামে পরিচিত, একটি নছি সহিলা এবং অপরটি জোয়ানশাহী সহিলা। এই জোয়ানশাহী সহিলায় জন্মগ্রহণ করেন বাঙালির ইতিহাস আদি পর্বের লেখক ডক্টর নিহার রঞ্জন রায়। অসাধারণ প্রতিভাধারী এই জ্ঞান তাপসের লেখা উল্লেখিত গবেষণা গ্রন্থটিকে তত্ত্ব এবং তথ্যের মানদণ্ডে পণ্ডিত জওহরলাল নেহেরুর ডিসকভারি বইয়ের সাথে তুলনা করা হয়। ইতিহাসের মেধাবী ছাত্র হিসাবে তিনিও রায়চাঁদ প্রেমচাঁদ বৃত্তি লাভ করেছিলেন। অতঃপর হল্যান্ডের লাইডেন বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি নিয়ে ইমিরেট প্রফেসর হিসেবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন। নেতাজি সুভাষচন্দ্র বসুর অনুরোধে তিনি দি লিবার্টি পত্রিকার সম্পাদনার দায়িত্ব গ্রহণ করেন। কলিকাতা বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন অধ্যাপনার পর তিনি ভারত সরকার কর্তৃক জাতীয় অধ্যাপকের মর্যাদা লাভ করেন। একই সাথে সৃষ্টিধর্মী লেখক হিসেবে তিনি পদ্মভূষণ খেতাব অর্জন করেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর সরকারের উচ্চপদস্থ নেতাদের সাথে তার ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। অমল হোমের অপর ভ্রাতা সুধীশ হোম রায়ের কন্যা সুমিতা নাহা ময়মনসিংহের সাংস্কৃতিক অঙ্গনের একটি উজ্জ্বল নাম। তিনি আনন্দমোহন বিশ্ববিদ্যালয় কলেজের একজন স্বনামধন্যা অধ্যাপিকা। তিনি ময়মনসিংহ উদীচী সঙ্গীত বিদ্যালয়ের অধ্যক্ষ, বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় সদস্য এবং জেলা শাখার সভাপতি এবং সঙ্গীত চর্চার সংগঠন আলোকধারার পরিচালক হিসেবে কাজ করছেন। সুমিতা নাহা ময়মনসিংহের অকাল প্রয়াত সাংস্কৃতিক ব্যক্তিত্ব আলোকময় নাহার সহধর্মিণী। ইটনা উপজেলা সদরের একজন কৃতি সন্তান দেবব্রত বিশ্বাস রবীন্দ্রসঙ্গীতের এই অনন্য সাধারণ শিল্পী অর্থনীতিতে সর্বোচ্চ ডিগ্রি অর্জন করেছিলেন। 1928 সালে তিনি শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুরের সান্নিধ্যে আসেন। তার কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শুনে কবিগুরু মুগ্ধ হয়ে যান। কলম্বিয়া ও হিজ মাস্টার্স ভয়েস গ্রামোফোন কোম্পানির রেকর্ডে তার 3 শতাধিক গানের রেকর্ড রয়েছে। মাতৃকুলের দিক থেকে তিনি কবি জীবনানন্দের আত্মীয় ছিলেন। চিরকুমার এই কণ্ঠশিল্পী বন্ধুমহলে জর্জ বিশ্বাস নামে পরিচিত ছিলেন। ব্যারিস্টার ভূপেশ চন্দ্র গুপ্ত উপমহাদেশের একজন প্রখ্যাত রাজনীতিবিদ। ইটনা সদরের জমিদার মহেশ চন্দ্র গুপ্তের পুত্র ভূপেশ চন্দ্র গুপ্ত শৈশবে খোকন বাবু নামে পরিচিত ছিলেন। স্বদেশী যুগের অগ্নিপুরুষ হিসেবে তিনি পূর্ববঙ্গে বিপ্লব আন্দোলন জোরদার করে তোলেন। এক পর্যায়ে তার পিতার সঙ্গে মতবিরোধ সৃষ্টি হলে অগ্রজ ভ্রাতাদের ব্যবস্থাপনায় তিনি বিলাত গমন করেন। এক পর্যায়ে সোনারগাঁয়ের ছেলে জ্যোতি বসুর সাথে তার পরিচয় হয়। জ্যোতি বসু তার কাছ থেকে বাম রাজনীতির দীক্ষা গ্রহণ করেন। এই জ্যোতি বসুই পরবর্তীকালে দীর্ঘ 3 যুগ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন। বিলাত থেকে ফিরে এসে তিনি তার নিজ বাড়িতে একটি হাই স্কুল প্রতিষ্ঠা করেন। তার পিতার নামে স্কুলটির নামকরণ করা হয় মহেশচন্দ্র শিক্ষানিকেতন।
অতঃপর ভূপেশচন্দ্র গুপ্ত সক্রিয় রাজনীতিতে আত্মনিয়োগ করেন। 1952 সন থেকে কমিউনিস্ট পার্টির নেতা হিসেবে ভারতীয় রাজ্যসভায় একটানা 22 বছর প্রতিনিধিত্ব করেন। তিনি ছিলেন একজন দক্ষ পার্লামেন্টারিয়ান, রাজনৈতিক সংগঠক, সুবক্তা এবং সুলেখক। কৈবর্ত রাজা হিসেবে পরিচিত গুরুদয়াল সরকার হাওর এলাকার বহু জলমহলের ইজারাদার ছিলেন। ইটনা উপজেলার বিখ্যাত জলমহল চাইন্দা বিলের মৎস্য থেকে তিনি প্রভূত অর্থের মালিক হন। 1943 সালে যখন গোটা দেশে দুর্ভিক্ষ চলছিল, তখন অর্থাভাবে কিশোরগঞ্জের নবপ্রতিষ্ঠিত কলেজটি বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়। গুরুদয়াল সরকারের ব্যক্তিগত চিকিৎসক ছিলেন কিশোরগঞ্জের একজন LMF ডাক্তার, তার নাম ছিল প্রভাত কুমার চক্রবর্তী। গুরুদয়াল সরকারের চিকিৎসা কার্য শেষে তিনি তাকে কলেজে অর্থ দান করে নিজকে স্মরণীয় করে রাখতে উদ্বুদ্ধ করেন। গুরুদয়াল সরকার ব্রাহ্মণের বাক্যকে বেদবাক্যের মর্যাদা দিয়ে প্রভাত চক্রবর্তীর প্রস্তাবে সম্মত হয়ে এককালীন 48,001 টাকা কলেজে দান করেন। এরপর কলেজ পরিচালনা পরিষদ তার নামে কলেজটির নামকরণ করে, যাহা আজ কিশোরগঞ্জ সদরে গুরুদয়াল বিশ্ববিদ্যালয় কলেজ হিসাবে পূর্ণ গৌরবে প্রতিষ্ঠা অর্জন করেছে। এই বটগাছের নিচে একসময় ছিল সাধুরাজ চন্দ্রবৈরাগীর আশ্রম। পাক শাসন আমলের শেষ দিকে এখানে তার কুমারী কন্যা বসবাস করতেন। মুক্তিযুদ্ধ শুরুর সাথে সাথে অবস্থা বেগতিক বুঝে 80 বর্ষের এই সাধ্বী মহিলা ভারতে চলে যান। অতঃপর এই বটমূল হয়ে ওঠে হাওর অঞ্চলের বৃহত্তম বধ্যভূমি। 9 মাসের যুদ্ধে অজ্ঞাত পরিচয় কত যে মানুষ এখানে নিহত হয়েছে তার কোনো হিসাব নেই। পাকিস্তানি বাহিনীকে বিতাড়িত করার পর জনশূন্য এই স্থানটিতে এসে বিজয়ী মুক্তিযোদ্ধারা দেখতে পায় বিশাল নরকঙ্কালের স্তূপ। এই বটগাছ 71-এর সেই করুণ কাহিনীর নীরব সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে। বর্তমানে ওই স্থানটিতে কিছু অবৈধ বসতি স্থাপন করে জায়গাটি দখলের পায়তারা চলছে। হাওরের বুকে অজস্র হিজল তমাল বৃক্ষে পরিপূর্ণ 372 একর ভূমির একটি প্রাকৃতিক বনভূমি। এই বনভূমির ভিতর উঁচু টিলা সদৃশ্য স্থানে একটি আখড়া, এর নাম দিল্লির আখড়া। মিঠামইন উপজেলার পূর্ব সীমান্তে এর অবস্থান। এই আখড়া এবং হিজল বন নিয়ে বহু কিংবদন্তি এলাকায় প্রচলিত রয়েছে। স্থানটির দিল্লি নামকরণের পিছনে মুঘল রাজধানী দিল্লির একটা যোগসূত্র রয়েছে। আখড়ার মহন্ত শ্রী বনবাসী দাসের সাথে আলাপচারিতায় জানা যায়, দিল্লির সম্রাট কর্তৃক লাখেরাজ দেবোত্তর সম্পত্তি প্রাপ্ত হয়ে নারায়ণ গোসাই নামক একজন সাধু এখানে আশ্রম প্রতিষ্ঠা করেন। বাদশাহ জাহাঙ্গীর এই দেশে আইছিলেন, নারায়ণ গোসাই ওনাকে দেখিয়া ওনার গুণে মুগ্ধ হয়ে এই জায়গাটুকু ওনাকে দান করে দিয়ে গেছেন। 372 একর জমি। এই হিজলগড় তখন ছিল না, তখন ছিল জুব জঙ্গল। এই জুব জঙ্গলের মধ্যে উনি আইসা বসবাস করছেন। ওনাকে ভালাইছে রামকৃষ্ণ গোস্বামী, বিতঙ্গল ওনার গুরুদেব রামকৃষ্ণ গোস্বামী ওনাকে ফেলাইছেন। উনি আসলেন, আইসা দেখলেন কোনো কিছু নাই, শুধু জঙ্গল। জঙ্গলে উনি বসে আছেন, উনি থাকেন। ওনাকে হাতে ভাই বাইদা কে জানি জলে ফেলাই দেয়। ওনাকে প্রত্যেক দিনই পাওয়া যায়, প্রত্যেক দিনই বসে থাকে। সন্ধ্যার সময় ফালায়, রাত্রি সকালে উঠে দেখা যায় উনি বসে আছেন। এই অবস্থায় উনি আছেন। একদিন হঠাৎ করে তাদের সঙ্গে কথা হইল, জিজ্ঞাসা হচ্ছে যে সাধু তুমি এদের থেকে চলে যাও। আমি দিতাম, আমি তো এখানে আইসি এখানে বসবাস করার জন্য। যে না, তুমি এখানে বসবাস করতে পারবে না, এটা আমাদের পৈতৃক সম্পত্তি, আমাদের পৈতৃক সম্পত্তি আমরা কাউকে দেবো না। বেশ কথাবার্তা কাটাকাটির ফলে শেষ সিদ্ধান্ত নিয়েছে, তোমরা থাকো আমিও থাকি, সবাই রাজি। কীভাবে থাকবে তোমরা তো লোকের ক্ষতি করতে পারবে না। এই যে স্টিমার ডুবাই দাও, স্টিমার লুট করে দাও, বা নৌকা ডুবাই দাও, মানুষের ক্ষতি করো, এগুলি করতে পারবে না। তোমাদের কোনো লুটপাট করার কোনো প্রয়োজন নাই, খাওয়া ফেরার কোনো প্রয়োজন নেই, খাওয়া ফেরা আমি জোগাই দেবো। বেশ খাওয়া হয় যদি আমরা ফাইতে, আপনার কোনো অসুবিধা নাই।
রাজি হইলো, তখন আচ্ছা তোরা থাকবে যে লোকের যে ক্ষতি করবে না। কীভাবে বুঝবো আমি যে আপনি যা খন তা মানি, আপনাদের কথা মান্য চলো, আমার কথা যদি মান্য চলো তো চতুর্দিকে ইজল গাছে দাঁড়ায় থাকো তোমরা। রাজি হইল, কিন্তু তাদের যে সর্দার সে রাজি হইল না। তুমি কি করবে? যে আমি রাজি হব, যদি আমার একটা কথা আছে, আমার একটা আবদার আছে, সেই আবদার যে আপনি রক্ষা করেন। কি আবদার বলো? আমি যে বৃক্ষরূপ ধারণ করব, সেই বৃক্ষের গোড়ায় বসে আপনি সাধন ভজন করবেন। কালের প্রবাহে গাছটি নিশ্চিহ্ন হয়ে গেছে, তবে এখন তার গোড়াটি বাধাই করে রাখা হয়েছে। গড়ের ভিতরে প্রবেশ করলে চারদিক দেখা যাবে শুধু গাছ আর গাছ। হিজল গাছগুলো তাদের পত্রবহুল শাখার মধ্যে যেন এক মহা রহস্য লুকিয়ে রেখেছে। এ যেন সত্যিই নিভৃতচারী সাধু সন্ন্যাসীদের এক বিশাল তপবন। এ কারণেই স্থানটির নাম হয় দিল্লির আখড়া। এই আখড়ার আওতাধীন বিশাল হিজল তমাল বনটির পশ্চিম দিক দিয়ে সুরমা নদী প্রবাহিত হচ্ছে। এর অন্যান্য দিকগুলো ছোট নদী বেষ্টিত। প্রকৃতির এই অপরূপ শোভা এবং মনোরম পরিবেশ সত্যিই বিরল। এখানে আসলে এমনিতেই প্রাণ জুড়িয়ে যায়। সুষ্ঠু যোগাযোগ ব্যবস্থা থাকলে হাওর অঞ্চলের এই স্থানটি একটি উল্লেখযোগ্য অবকাশ কেন্দ্রে পরিণত হতে পারত। হাওর অঞ্চলের অনেক জলাশয়কে কেন্দ্র করে অনেক কাহিনী প্রচলিত রয়েছে। তেমনি একটি জলাশয়ের নাম করণশির কুড়। কুড় হল জলাশয়ের কোনো স্বাভাবিক গভীর স্থান। এই সমস্ত স্থানে মাঝে মাঝে কিছু দুর্ঘটনা ঘটে থাকে, যাহার রহস্য মানুষ বুঝতে পারে না। মানুষ যে প্রশ্নের সমাধান জানে না, সেখানেই সৃষ্টি হয় নানা কল্পকাহিনী এবং অতি প্রাকৃতিক গল্প। করণশির কুড়ের রয়েছে ভাঙ্গন প্রবণতা। এটি একটি ছোট মরা নদীর খাল মাত্র, কিন্তু এর সর্বনাশা ভাঙ্গনের ফলে বহু পরিবার বাস্তুহারা হয়েছে। এখনো এর ভাঙ্গন প্রক্রিয়া অব্যাহত আছে। মানুষের বিশ্বাস, এই কুড়ের মধ্যে অদৃশ্য কামলারা মাটি কেটে কেটে লোকজনের সর্বনাশ করে যাচ্ছে। ইটনা সদরে জোয়ানশাহী পরগনার জমিদারদের বসতবাটি। তবে এই অসমাপ্ত স্থাপনাটি ঊনবিংশ শতাব্দীর শেষ দিকে নির্মিত। এই বংশের প্রতিষ্ঠাতা ছিলেন মনোয়ার খান নামক এক আফগান। তিনি ছিলেন আলাউদ্দিন হোসেন শাহের একজন অমাত্য। মনোয়ার খানের অধস্তন ষষ্ঠ পুরুষ ছিলেন দেওয়ান মজলিস দেলোয়ার। তিনি ছিলেন মরজুবানে বাংলা ঈশা খান মাসনদে আলীর একজন সহযোগী ভূঁইয়া। বন্ধুত্বের নিদর্শন হিসেবে মজলিস দেলোয়ার এই জোয়ানশাহী পরগনার জমিদারি লাভ করেছিলেন। 1578 খ্রিস্টাব্দে মোগল সৈন্যদের সঙ্গে কাস্তুলের যুদ্ধে ঈশা খান বিপদগ্রস্ত হয়ে মজলিস দেলোয়ারের সাহায্য প্রার্থনা করেন। মজলিস দেলোয়ার যখন ইটনা থেকে কোষা নৌকায় চড়ে অষ্টগ্রাম পৌঁছেন, ততক্ষণে ঈশা খান পিছু হটে সরাইল চলে যায়। ইতিহাসবিদ শামস উদ্দিন আহমেদ তার ইনস্ক্রিপশন অব বেঙ্গল গ্রন্থে লিখেছেন, মজলিস দেলোয়ার যখন ছোট ছোট রণতরী নিয়ে কাস্তুলের উপকণ্ঠে মোগলদের ঘিরে ফেলেন, তখন তারা হতবুদ্ধি হয়ে পড়ে এবং আতঙ্কিত হয়ে জলে ঝাঁপিয়ে পড়ে। এতে বহু মোগল সৈন্য মারা যায়। ডক্টর নলিনীকান্ত ভট্টশালী তার লেখা বেঙ্গল পাস্ট অ্যান্ড প্রেজেন্ট গ্রন্থে লিখেছেন, কাস্তুলের যুদ্ধে মোগল সৈন্যদের উপর যে দুর্যোগ নেমে এসেছিল তা ইতিপূর্বে আর কখনো ঘটেনি। কাস্তুল যুদ্ধক্ষেত্রের পাশে ঈশাপুর, আবদুল্লাপুর, আদমপুর এই স্থানগুলো আজও সেই গৌরবের সাক্ষী হয়ে রয়েছে। মোগল আধিপত্য বিনষ্ট করার পর মজলিস দেলোয়ার ইটনায় তার প্রশাসনিক কেন্দ্র স্থাপন করেন। এই মসজিদটি তার অবিস্মরণীয় কীর্তি। অনুপম স্থাপত্য শৈলীতে নির্মিত এই মসজিদ